ভাগ্যের লেখা তুমি লেখিকা তানহা তাবাচ্ছুম পর্ব ৯। পরদিন সকাল। রায়চৌধুরী ম্যানশনে দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ডাইনিং টেবিলে একে একে নাস্তা সাজিয়ে রাখছে কাজের লোকেরা। গরম গরম পরোটা, অমলেট, ফল, জুস আর ধোঁয়া ওঠা কফির সুবাসে পুরো ডাইনিং হল ভরে উঠেছে। সবার আগে এসে বসে আছেন মিরাজুল হক রায়চৌধুরী। প্রতিদিনের মতো খবরের কাগজ হাতে নিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে আছেন তিনি। তার পাশেই বসেছেন নাজমা সুলতানা। কিছুক্ষণ পর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে এলেন আরমান রায়চৌধুরী। পরিপাটি ফরমাল পোশাকে বরাবরের মতোই গম্ভীর ও ব্যক্তিত্বপূর্ণ লাগছিল তাঁকে। তার পাশাপাশি নিচে এলেন আফরোজা চৌধুরী। গাঢ় রঙের মার্জিত সিল্ক শাড়িতে পরিপাটি সাজে তাঁকে যথারীতি অভিজাত লাগছিল। তিনিও অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নিজের চেয়ারে বসতেই কাজের মেয়েরা দ্রুত নাস্তা পরিবেশন করতে শুরু করল। ঠিক তখনই উপরতলা থেকে হাসির শব্দ ভেসে এল। সবাই একসঙ্গে সিঁড়ির দিকে তাকাল। কথা বলতে বলতে নিচে নামছে আফরিন আর আরোহী। আফরিনের গায়ে হালকা বেইজ রঙের ওভারসাইজ টি শার্ট আর নীল ডেনিম, আর আরোহীর পরনে আফরিনের দেওয়া ক্রিম রঙের ওভারসাইজ শার্ট, ভেতরে সাদা টি শার্ট, সঙ্গে কালো স্ট্রেইট ফিট প্যান্ট। ভেজা চুলগুলো শুকিয়ে নরমভাবে কাঁধ ছুঁয়ে আছে। মুখে কোনো সাজগোজ নেই, তবুও তাকে অসম্ভব সতেজ আর সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন গতকাল কিছুই ঘটেনি। দুজন কথা বলতে বলতে নিচে নামতেই আফরোজা একবার ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকালেন। কিছু বললেন না, শুধু নীরবে পুরো বিষয়টা লক্ষ্য করলেন। আরোহী ভদ্রভাবে সবার দিকে তাকিয়ে হালকা হাসল। আফরিন তাকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। নাজমা সুলতানা স্নেহভরা কণ্ঠে বললেন, এসো, এখানে বসো দাদুমণি। আরোহী ভদ্রভাবে মাথা নেড়ে দাদুর পাশের চেয়ারটায় গিয়ে বসল। তার পাশের চেয়ারটায় বসে পড়ল আফরিন। দুজন আবার ফিসফিস করে কি যেন বলতে বলতে মুচকি হেসে উঠল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামল অরিন। হালকা আকাশি রঙের ফুল স্লিভ ফর্মাল শার্ট, হাতা কনুই পর্যন্ত গুটানো, সঙ্গে চারকোল ব্ল্যাক ফর্মাল ট্রাউজার। কবজিতে স্টিলের ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা। একটা জরুরি কেসের ফোন এসেছে বলেই তাড়াহুড়ো করে তৈরি হয়েছে সে। নিচে নেমেই তার চোখ পড়ল ডাইনিং টেবিলের দিকে। আরোহীর পাশে বসে আফরিন কি যেন বলছে, আর আরোহী হেসে উত্তর দিচ্ছে। অরিন কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে আফরিনের ঠিক পেছনে দাঁড়াল। গম্ভীর গলায় বলল, তুই এখানে বসেছিস কেন? আফরিন অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাল। কেন ভাইয়া, এই চেয়ারটা তো ফাঁকাই ছিল। তাই বসেছি। আমি তো তোমার চেয়ারে বসিনি। অরিন শান্ত স্বরেই বলল, তোর চেয়ার তো ওইদিকে। উঠ। আফরিন সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে বলল, পারব না, তুমি তোমার চেয়ারে গিয়ে বসো। পরের মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটল যা দেখে সবাই অবাক হয়ে গেল। আফরিন কিছু বুঝে ওঠার আগেই অরিন চেয়ারসহ তাকে একপাশে সরিয়ে দিল। আফরিন চেয়ারেই বসে রইল, শুধু কয়েক হাত দূরে অন্য জায়গায় চলে গেল। তারপর অরিন নির্বিকার মুখে আর একটা চেয়ার টেনে এনে ঠিক আরোহীর পাশেই বসে পড়ল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর মিরাজুল হক রায়চৌধুরী আর নাজমা সুলতানা একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে ফেললেন। ভাই বোনের খুনসুটি নতুন কিছু নয়, তবে বউয়ের পাশে বসার জন্য নিজের বোনকেই চেয়ারসহ সরিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম, তাই দুজনের হাসি আর চেপে রাখা গেল না। অন্যদিকে আফরিন এখনও মুখ ফুলিয়ে বসে আছে। মনে মনে ঠিক করে ফেলেছে আজ সারাদিন ভাইয়ার সঙ্গে একটাও কথা বলবে না। নাস্তা প্রায় শেষের দিকে। আফরোজা চৌধুরী গম্ভীর মুখে অরিনের দিকে তাকিয়ে বললেন, আজ ওকে নিয়ে শপিংয়ে যাস। ওর যা যা প্রয়োজন সব কিনে দিবি। দরকার হলে আমার কার্ডও নিয়ে যাস, রুমেই আছে। অরিন পানির গ্লাসটা টেবিলে রেখে শান্ত গলায় বলল, আজ একটা জরুরি কেস আছে আম্মু, এখনই বের হতে হবে। আফরোজা বিন্দুমাত্র নরম হলেন না। ঠিক আছে, কাজ শেষ করে ফেরার সময় শপিং করে নিয়ে আসিস। আর যদি আগে শেষ হয় তাহলে ওকে সঙ্গে নিয়ে যাস। ওর পছন্দ মতো সব কিনে দিস। কথাটা বলেই তিনি এবার আরোহীর দিকে তাকালেন। তুমি কি নিয়ে পড়ছ? আরোহী ভদ্রভাবে উত্তর দিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছি। কিছুদিন আগেই ক্লাস শুরু হয়েছে। আফরোজা মাথা নাড়লেন। ভালো, তাহলে নতুন করে বই খাতা যা যা লাগবে সব কিনে নিও। অরিন
ওর ভার্সিটির যা দরকার সব কিনে দিবি। এরপর থেকে নিয়মিত ভার্সিটিতে যাওয়া শুরু করবে। আরোহী আস্তে করে বলল, জি। বাইরে থেকে মুখে শান্তভাব বজায় রাখলেও মনে মনে বিড়বিড় করে উঠল। বালের জীবন, পড়ালেখার ভয়ে পালিয়ে এলাম, এখন আবার নতুন করে পড়তে হবে। ভাবনাটা মনে আসতেই নিজের মনেই বিরক্ত হয়ে মুখটা একটু কুঁচকে ফেলল সে। আফরোজা আর কোনো কথা বললেন না। নিজের ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। আরমান রায় চৌধুরীও উঠে ঘড়ির দিকে একবার তাকালেন। দুজন একসঙ্গে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ওনারা বেরিয়ে যেতেই আরোহীও নাস্তা শেষ করে উঠে দাঁড়াল। হাত ধোয়ার জন্য বেসিনের দিকে চলে গেল। বেসিনে গিয়ে হাত ধুচ্ছিল। ঠিক তখনই অরিনও নিজের খাওয়া শেষ না করেই চেয়ার ছেড়ে উঠে তার পেছন পেছন গেল। আরোহী হাত ধুয়ে ঘুরে দাঁড়াতেই অরিন তার হাতের কনুই ধরে একপাশে নিয়ে গেল। দেওয়ালের সঙ্গে দাঁড় করিয়ে দুহাত দেওয়ালে রেখে তার সামনে ঝুঁকে গম্ভীর গলায় বলল, এসব কি পরেছ তুমি? আরোহী একবার নিজের পোশাকের দিকে তাকিয়ে আবার অরিনের দিকে তাকাল। কেন, কি হয়েছে? অরিন নিচু স্বরে বলল, বড়দের সামনে এভাবে আসা যায় না। এটা তোমার শ্বশুর বাড়ি। এরপর থেকে একটু মার্জিত পোশাক পরবে। আরোহী বিন্দুমাত্র বিচলিত হল না। শান্ত স্বরেই বলল, আমি এগুলো পরেই কমফোর্টেবল। অরিন ভ্রু কুঁচকে বলল, কমফোর্টেবল হওয়া আর সব জায়গায় একই পোশাক পরা এক কথা নয়। আরোহী হালকা হাসল, কিন্তু আমি এগুলোই পরব। কথাটা বলেই অরিনের দুই হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। অরিন কয়েক মুহূর্ত স্থির হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরোহী যেন কিছুই হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে মিরাজুল হক রায় চৌধুরী আর নাজমা সুলতানার পাশে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দুজনের সঙ্গে গল্পে মেতে উঠল সে। কখনো দাদুর কথায় হেসে উঠছে, কখনো দাদির প্রশ্নের ভদ্রভাবে উত্তর দিচ্ছে। মেয়েটার প্রাণবন্ত মিশুক স্বভাব খুব অল্প সময়েই দুজনের মন জয় করে নিল। নাজমা সুলতানা মুগ্ধ চোখে আরোহীর দিকে তাকিয়ে রইলেন। মিরাজুল হক রায় চৌধুরীর ঠোঁটের কোণেও তৃপ্তির হাসি ফুটে উঠল। অন্যদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে অরিন শুধু চুপচাপ সবকিছু দেখছিল। বিকেল প্রায় ৫টা। রায় চৌধুরী গ্রুপের প্রধান কার্যালয়ে দিনের কাজ প্রায় শেষের দিকে। নিজেদের কেবিন থেকে বেরিয়ে এলেন আরমান রায় চৌধুরী আর আফরোজা চৌধুরী। সারাদিনের ব্যস্ততা শেষে এবার বাড়ি ফেরার পালা। দুজন গাড়িতে উঠে বসতেই আফরোজার হঠাৎ সকালের কথাটা মনে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, আমার কেবিনে কয়েকটা শপিং ব্যাগ রাখা আছে, যাও নিয়ে এসো। ড্রাইভার সম্মতি জানিয়ে দ্রুত অফিসের ভেতরে চলে গেল। সকালে জরুরি কেসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ অরিনের মাথায় কিছু এল। স্টিয়ারিং সামলাতে সামলাতেই ফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্ট করে ওপর মহলে কল করল সে। ফোন রিসিভ হতেই সংক্ষিপ্ত গলায় বলল, আমার আসতে একটু লেট হবে, একটা জরুরি কাজ আছে। কথাটা বলেই আর কোনো ব্যাখ্যা না দিয়ে কল কেটে দিল সে। এরপর গাড়ির দিক ঘুরিয়ে সোজা চলে গেল শহরের সবচেয়ে বড় শপিং মলে। প্রায় ২ ঘণ্টা ধরে একের পর এক নামিদামি ব্র্যান্ডের শোরুম ঘুরল অরিন। আরোহীর জন্য প্রয়োজনীয় সবকিছুই কিনল সে। জামাকাপড়, শাড়ি, 3 পিস, জিন্স, টপস, ওভারসাইজ টি-শার্ট, ফর্মাল ড্রেস, জুতা, কসমেটিক্স, স্কিন কেয়ার, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিছুই বাদ দিল না। প্রায় ২৫-৩০টা ব্র্যান্ডের শপিং ব্যাগে ভরে গেল গাড়ির পেছনের অংশ। সবকিছু গুছিয়ে গাড়িতে তুলে অরিন আর কোথাও না গিয়ে সোজা রওনা দিল রায় চৌধুরী গ্রুপের প্রধান কার্যালয়ের দিকে। কালো মার্সিডিজটা অফিস প্রাঙ্গণে ঢুকতেই নিরাপত্তারক্ষী থেকে শুরু করে স্টাফ সবাই বুঝে গেল কে এসেছে। গাড়ি থামতেই ২ জন স্টাফ দ্রুত এগিয়ে এল। অরিন গাড়ি থেকে নেমে শান্ত গলায় বলল, পেছনের সব ব্যাগগুলো নিয়ে আমার আম্মুর কেবিনে আসুন। জি স্যার। স্টাফরা একে একে সব শপিং ব্যাগ নিয়ে আফরোজা চৌধুরীর কেবিনে পৌঁছে গেল। অরিনও তাদের পেছন পেছন ভেতরে ঢুকল। স্টাফদের উদ্দেশ্যে বলল, ব্যাগগুলো টেবিলের ওপর রাখুন। সব ব্যাগ রেখে তারা বেরিয়ে যেতেই অরিন মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে আরোহীর প্রয়োজনীয় যা যা লাগতে পারে সব কিনে এনেছি। একটু থেমে আবার বলল, আমার ফিরতে অনেক রাত হয়ে যেতে পারে। সারা দিন এগুলো নিয়ে ঘোরা সম্ভব না। তোমরা বাসায় ফেরার সময় এগুলো সঙ্গে করে নিয়ে যেও। আরোহীর কাছে পৌঁছে দিও। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আফরোজা কিছু বলার আগেই অরিনের ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনের দিকে একবার তাকিয়েই সে কল রিসিভ করল। হ্যাঁ,
আমি এখনই আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল। আর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘুরে দাঁড়াল সে। দরজার কাছে গিয়ে শুধু বলল, আমি চললাম। পরের মুহূর্তেই দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল অরিন। আফরোজা কিছুক্ষণ নির্বাক হয়ে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছুক্ষণ নীরবে টেবিলের ওপর সাজানো অসংখ্য শপিং ব্যাগের দিকে তাকিয়ে রইলেন। আফরোজা চৌধুরী অফিস থেকে ফিরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। ড্রাইভার আর কাজের লোকেরা একে একে বড় বড় শপিং ব্যাগগুলো এনে তাঁর সামনে সাজিয়ে রাখল। প্রায় ২৫-৩০টা নামী ব্র্যান্ডের শপিং ব্যাগে পুরো ড্রয়িং রুম ভরে গেল। একবার ব্যাগগুলোর দিকে তাকিয়ে তিনি পাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটিকে বললেন, যাও, আরোহীকে ডেকে নিয়ে এসো। মেয়েটি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে উপরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে একটু দ্বিধায় বলল, ম্যাম, আফরিন আপার রুমে তো আরোহী ম্যাম নেই। আফরোজা ভ্রু কুঁচকে বললেন, নেই? একটু ভেবে আবার বললেন, তাহলে হয়তো গেস্ট রুমে আছে, গিয়ে দেখো। মেয়েটি আবারও উপরে চলে গেল, কিন্তু এবারও হতাশ হয়ে ফিরে এল, ম্যাম, গেস্ট রুমেও নেই। কথাটা শুনে আফরোজা খানিকটা অবাক হয়ে গেলেন। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কোথাও বের হতে দেখেছ? না ম্যাম, আপনারা অফিসে যাওয়ার পর থেকে উনাকে কেউ বাইরে যেতে দেখেনি, কেউ আসেওনি। আফরোজার কপালের ভাঁজ আরও গভীর হল। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আচ্ছা, অরিনের রুমে গিয়ে দেখে আসো। মেয়েটি আবার দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর নিচে নেমে এসে বলল, জি ম্যাম, আরোহী ম্যাম অরিন ভাইয়ার রুমেই আছেন। কথাটা শুনে আফরোজা এবার সত্যিই অবাক হলেন। কিছুক্ষণ পর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আরোহী। এসেই একদম স্বাভাবিকভাবে আফরোজার সামনের সোফায় গিয়ে বসল। আফরোজা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, তুমি অরিনের রুমে কি করছিলে? আরোহী অবাক হয়ে বলল, কেন? ওটাই তো আমার রুম। একটু থেমে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে যোগ করল, আজ থেকেই আমি ওই রুমে শিফট হয়ে গেছি। এখন থেকে আমাকে সেখানেই পাবেন। কথাটা শুনে আফরোজা বিস্মিত হয়ে বললেন, মানে, তোমরা এখনও একসঙ্গে থাকার মতো অবস্থায় যাওনি? রিসেপশনও হয়নি? আমি খুব শিগগিরই রিসেপশনের ব্যবস্থা করছি। ততদিন তুমি গেস্ট রুমে কিংবা আফরিনের সঙ্গে থাকতে পারো। আরোহী বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, কি বলছেন আম্মু? ছেলের বউ গেস্ট রুমে থাকবে, এটা কি মানায়? তারপর হালকা কাঁধ ঝাঁকিয়ে বলল, আর সত্যি বলতে গেস্ট রুমটা আমার তেমন পছন্দও হয়নি, তাই নিজের রুমেই শিফট হয়ে গেছি। একটু থেমে ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে আবার বলল, আর রিসেপশন না হওয়া পর্যন্ত কেউ জানবে না, এটাই তো চান, তাই না? তাহলে সবাইকে বলে দিলেই তো হবে আমি গেস্ট রুমেই ছিলাম। মানুষ তো আর ঘরে ঢুকে দেখতে আসবে না আমি কোথায় থেকেছি। আফরোজা কয়েক মুহূর্ত নির্বাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার এতটা নির্ভীক উত্তর তিনি একেবারেই আশা করেননি। ঠিক তখনই আরোহীর চোখ পড়ল সোফার পাশে রাখা বড় বড় শপিং ব্যাগগুলোর দিকে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, বাই দ্য ওয়ে, এই শপিং ব্যাগগুলো কি আমার? আফরোজা বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে সংক্ষিপ্ত গলায় বললেন, হ্যাঁ, তোমারই, নিয়ে যাও। আরোহী আর এক মুহূর্ত দেরি করল না। মুচকি হেসে একে একে সব শপিং ব্যাগ হাতে তুলে নিল। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে আবার উপরে চলে গেল। আফরোজা শুধু চুপচাপ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটাকে তিনি যতটা সহজ সরল ভেবেছিলেন, সে মোটেও ততটা সহজ নয়। চলবে।